1899 সাল ফ্রান্সের প্রেসিডেন্ট ফেলিক্স ফোর হঠাৎ করেই মারা যান। মানে অফিসিয়াল কারণ হিসেবে বলা হয়েছিল যে সেরিব্রাল হ্যামোরেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ। কিন্তু ভেতরের গল্পটা তো অন্যরকম ছিল। একদম। পেছনের পটভূমিটা ছিল বেশ চাঞ্চল্যকর। তিনি মারা গিয়েছিলেন এক চরম উত্তেজনার মুহূর্তে, এক নারীর সাথে নিভৃত সময় কাটানোর সময়। হ্যাঁ, আর ভাবুন, একটা দেশের প্রেসিডেন্ট যার কাছে সেরা চিকিৎসা সেবা আছে, ঠিক তাই, তার শরীরে এমন কি ঘটেছিল যে মস্তিষ্ক আর হার্ট একসাথে কাজ করা বন্ধ করে দিল? আর ঠিক এই জায়গাতেই আজকের এই গভীর আলোচনার মূল বিষয় লুকিয়ে আছে। আমরা আজ হৃৎপিণ্ডের একটা অজানা দিক নিয়ে কথা বলবো। বিশেষ করে উইকিপিডিয়া, অক্সফোর্ডের গবেষণা আর কিছু স্বাস্থ্য বিষয়ক পোর্টাল ঘাঁটতে গিয়ে যা দেখলাম। হ্যাঁ, সাধারণ বুক ধরফরানি আর মারাত্মক হৃদরোগের সীমানা যে কতটা ঝাপসা, সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। তো শুরুতেই যদি বলি, সাধারণ বুক ধরফরানির অভিজ্ঞতা কিন্তু আমাদের সবারই আছে। ধরুন পরীক্ষার আগে বা খুব স্ট্রেসফুল মিটিংয়ের সময় ছিলাম, সেখানে বলছিল সুস্থ মানুষের হার্টবিট মিনিটে 60 থেকে 100 বার হয়, কিন্তু জ্বর বা পানিশূন্যতা হলে এটা হঠাৎ বেড়ে যায়। রাইট, কারণ মানবদেহ সবসময় একটা ব্যালেন্স বা সাম্যাবস্থা বজায় রাখতে চায়। ধরুন ডায়রিয়া বা অতিরিক্ত ঘামে শরীরে পানি কমে গেল, তখন তো রক্তনালীতে রক্তের ভলিউমও কমে যায়, তাই না? ঠিক বলেছেন। কিন্তু আমাদের ব্রেন বা কিডনির তো আগের মতোই অক্সিজেন দরকার। তখন এই ঘাটতি মেটাতে হার্টকে বাধ্য হয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্পিডে পাম্প করতে হয়। আচ্ছা, তাহলে ব্যাপারটা অনেকটা আমাদের শরীর কি অনেকটা ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করে? চমৎকার একটা উপমা। হ্যাঁ, অনেকটা সেরকমই। অ্যালার্ম বাজা মানেই যে বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে তা তো নয়। অনেক সময় রান্নাঘরে রুটি পুড়ে যাওয়ার ধোঁয়াতেও তো অ্যালার্ম বেজে ওঠে। একদম। এখানে আসল আগুন হল বড় কোনো হৃদরোগ, আর নিরীহ ধোঁয়াগুলো হল ধরুন দুশ্চিন্তা, জ্বর বা অতিরিক্ত কফি খাওয়ার প্রভাব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে রক্তে সুগার কমে গেলেও তো এমন হয়। আবার হাঁপানির ওষুধ স্যালবিটামলের পার্শ্ব প্রতিক্রিয়াতেও বুক ধড়ফড় করতে পারে। হ্যাঁ, শরীর শুধু তার ব্যালেন্স ঠিক রাখার জন্য হার্টকে সিগন্যাল দেয়। এই রান্নাঘরের ধোঁয়া আর আসল আগুনের পার্থক্য বোঝাটাই হলো চিকিৎসার প্রথম ধাপ। তাহলে এই সাধারণ ধড়ফড়ানিকে কখন আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যারিথমিয়া বলবো? দেখুন, সাধারণ স্ট্রেসের কারণে হার্টবিট বাড়লেও তার একটা নির্দিষ্ট নিয়মিত ছন্দ থাকে। কিন্তু যখন সেই অ্যালার্ম সিস্টেমের ভেতরের তারগুলোতেই গোলমাল দেখা দেয়, হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল মেকানিজমে সমস্যা হয়। হ্যাঁ, হার্টের নিজস্ব বিদ্যুতায়নে ত্রুটি দেখা দিলেই আমরা তাকে অ্যারিথমিয়া বলি। এই ইলেকট্রিক্যাল মেকানিজমের ব্যাপারটা সত্যিই ইন্টারেস্টিং। হার্ট তো আসলে মাংসপেশি দিয়ে তৈরি একটা মেকানিক্যাল পাম্প। কিন্তু এই পাম্পটাকে চলার নির্দেশ দেখিয়ে উইকিপিডিয়ার একটা আর্টিকেলে দেখছিলাম, এটাকে সাইনোঅ্যাট্রিয়াল বা এসএ নোড বলে। ঠিক, এখান থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়ে পুরো হার্টে ছড়িয়ে পড়ে। কিন্তু সমস্যা হয় যখন এই ছন্দে পতন ঘটে। যেমন হার্ট রেট 100-র উপরে চলে গেলে ট্যাকিকার্ডিয়া, আর 60-এর নিচে নামলে ব্র্যাডিকার্ডিয়া। কিন্তু ওই ছন্দপতনটা আসলে ঘটে কিভাবে? এর পেছনে কয়েকটা মেকানিজম আছে। প্রথমটা হলো অটোম্যাটিসিটি। এটা বুঝতে হলে একটা অর্কেস্ট্রা দলের কথা চিন্তা করুন। আচ্ছা, যেখানে একজন কন্ডাক্টর নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, হার্টের ক্ষেত্রে এই কন্ডাক্টর হলো এসএ নোড। কিন্তু হঠাৎ যদি পেছনের সারির কোনো একজন বেহালা বাদক কন্ডাক্টরের নির্দেশ না মেনে নিজের ইচ্ছামতো অন্য সুরে বাজাতে শুরু করে, একদম তাই, তখন পুরো অর্কেস্ট্রার ছন্দ নষ্ট হয়ে যায়। হার্টের কোনো সাধারণ কোষ যখন নিজে থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বিদ্যুৎ তৈরি করা শুরু করে, তখন এই অটোম্যাটিসিটি ত্রুটি দেখা দেয়। ও, তার হার্টের নিজস্ব কোষগুলোই কন্ডাক্টরের বিরুদ্ধে বিদ্রোহ করছে। আরেকটা টার্ম দেখছিলাম, রি-এন্ট্রি। এটা পড়ে তো মনে হলো বিষয়টা অনেকটা শর্ট সার্কিট বা শহরের ট্রাফিক জ্যামের মতো। চমৎকার ধরেছেন। স্বাভাবিকভাবে একটা সিগন্যাল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু পথ ব্লক থাকলে সিগন্যালটা কি একটা লুপের মধ্যে আটকে যায়? হ্যাঁ, সিগন্যালটা বারবার একই জায়গায় ঘুরপাক খেতে থাকে। তখন হার্টের পেশিগুলো কনফিউজড হয়ে যায়, আর এর চরম পর্যায়টাই হলো ফিব্রিলেশন। ফিব্রিলেশন তখন তো হার্ট আর একটা ইউনিফাইড ফোর্স নিয়ে পাম্প করতে পারে না, শুধু কাঁপতে থাকে, তাই না? ঠিক, কল্পনা করুন একটা ব্যাগের ভেতর অনেকগুলো পোকা একসাথে কিলবিল করছে।
ফিব্রিলেশনের সময় হার্ট ঠিক এভাবেই কাঁপতে থাকে, কোনো রক্ত পাম্প হয় না। এটা তো ভয়াবহ একটা দৃশ্য। রক্ত পাম্প না হয়ে শুধু কাঁপতে থাকলে তো ব্রেইন আর শরীরে অক্সিজেন পৌঁছানোর কোনো উপায়ই নেই। আর এ কারণে যাদের ঘন ঘন বুক ধড়ফড় করার সাথে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণ থাকে, সেটা এত বড় একটা রেড ফ্ল্যাগ। মানে ব্রেনে কয়েক সেকেন্ড অক্সিজেন না গেলেই তো ব্ল্যাকআউট। আর এর চেয়েও মারাত্মক তো স্যাডেন অ্যারিথেমিক ডেথ সিন্ড্রোম বা স্যাডস, তাই না? হ্যাঁ, অনেক তরুণ বা সুস্থ সবল মানুষ হঠাৎ মারা যায়। পোস্টমর্টেম করে দেখা যায় হার্টের গঠন, পেশি সব একদম নিখুঁত, কিন্তু ভেতরের ওই ওয়ারিংয়ে একটা অদৃশ্য ত্রুটি ছিল। তার মানে এই লুক্কায়িত ত্রুটিগুলো ভেতরে ঘাপটি মেরে বসে থাকে, আর যখনই শরীরের উপর বিশাল কোনো এক্সারশন বা মানসিক চাপ পড়ে তখনই এগুলো সামনে আসে। একদম ঠিক। আর এই স্ট্রেস বা চাপের কথা যখন আসলোই, তখন শারীরিক মিলনের কথা বলতেই হয়। হ্যাঁ, মানব জীবনের শারীরিক আর মানসিক উত্তেজনার চরম মুহূর্ত। কনসেনসুয়াল সেক্সের চেয়ে বড় স্ট্রেস টেস্ট হার্টের জন্য আর কী বা হতে পারে? অক্সফোর্ডের গবেষণাপত্রটাও ঠিক এই জায়গাতেই ফোকাস করেছে। এই সময় শরীরে প্রচুর অক্সিটোসিন বা লাভ হরমোন রিলিজ হয়, যা এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। কিন্তু শরীরের দিক থেকে চিন্তা করলে এটি তো রীতিমতো একটি ইন্টেন্সিভ কার্ডিও ওয়ার্কআউটের সমান। হ্যাঁ, ব্লাড প্রেশার দ্রুত বেড়ে যায়, হার্ট রেট দ্বিগুণ হয়ে যেতে পারে। সুস্থ মানুষের জন্য এটা সমস্যা নয়, কিন্তু যাদের হার্টে আগে থেকেই সমস্যা আছে, তাদের জন্য তো এটা একটা মারাত্মক ব্যাপার। আমি গবেষণাটায় একটা অদ্ভুত লিঙ্ক দেখছিলাম। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের সাথে নাকি কার্ডিওভাস্কুলার রোগের সরাসরি সম্পর্ক আছে। প্রথম দেখার মনে হতে পারে দুটো আলাদা সিস্টেম, কিন্তু এদের এক সুতোয় বাঁধে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। এটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমাদের রক্তনালীগুলো একটা বিশাল প্লাম্বিং সিস্টেম বা পাইপলাইন। হ্যাঁ। এই পাইপের ভেতরের দিকের খুব পাতলা একটা আবরণ আছে, যাকে এন্ডোথেলিয়াম বলে। আচ্ছা। এর কাজ হল প্রয়োজন অনুযায়ী রক্তনালীকে প্রসারিত করা। যখন এই আবরণ ক্ষতিগ্রস্ত হয়, তখন রক্তনালী আর ঠিকমতো প্রসারিত হতে পারে না। ওহ, বুঝতে পেরেছি। তার মানে ছোট পাইপগুলো ঠিকমতো প্রসারিত হতে না পারার কারণেই ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। একদম। আর এটা একটা বড় রেড ফ্ল্যাগ, কারণ একই সিস্টেমের অংশ হয় হার্টের চারপাশের বড় পাইপগুলো বা করোনারি ধমনীগুলো হয়তো ভেতর থেকে সরু হয়ে আসছে বা ড্যামেজ হচ্ছে। ঠিক তাই। এরেকটাইল ডিসফাংশন অনেক সময় মারাত্মক হৃদরোগের কয়েক বছর আগের একটা পূর্ব লক্ষণ হিসেবে কাজ করে। কিন্তু অনেকেই তো এই লক্ষণটাকে অবহেলা করে শুধু সাময়িক সমাধানের জন্য সিলডেনাফিল বা ভায়াগ্রার মতো ওষুধ ব্যবহার করেন। এটা কতটা বিপজ্জনক? প্রচণ্ড বিপজ্জনক। সিলডেনাফিল নাইট্রিক অক্সাইড পাথওয়েকে উদ্দীপ্ত করে রক্তনালীকে কৃত্রিমভাবে প্রসারিত করে। এতে ব্লাড প্রেশার মারাত্মকভাবে নিচে নেমে যেতে পারে। বিশেষ করে যারা হার্টের জন্য নাইট্রেট জাতীয় ওষুধ খান, তারা যদি এর সাথে সিলডেনাফিল মিশিয়ে ফেলেন, তাহলে তো পুরো সার্কুলেটরি সিস্টেমই ধসে পড়বে। হ্যাঁ, আর এই ধসে পড়াটা ঘটে একেবারে চরম উত্তেজনার মুহূর্তে, যখন হার্টের সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন। ব্লাড প্রেশার ফল করার কারণে হার্ট নিজেই আর পর্যাপ্ত রক্ত পায় না। স্বাস্থ্য বিষয়ক একটা ভিডিও রিপোর্টেও বলছিল, শারীরিক মিলনের সময় যদি হঠাৎ তীব্র বুক ধড়পড় করে বা মাথার পেছনে হাতুড়ি পিটার মতো ব্যথা হয়, সেটা অবহেলা করা উচিত নয়। একদমই না। এটি শরীর নামক অ্যালার্ম সিস্টেমের শেষ বিপদ সংকেত। আর এই সংকেতগুলোকে অবহেলা করার পরিণতি যে কতটা চরম হতে পারে তা পরিসংখ্যানেই বোঝা যায়। একটা সাধারণ ট্যাবু আছে যে এসব নিয়ে কথা বলা মানেই শুধু গসিপ, কিন্তু ডেটা কি বলছে? ডেটা বলছে পৃথিবীতে সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যুর প্রায় 0.6% ঘটে শারীরিক মিলনের সময় বা ঠিক তার পরপরই। আর যুক্তরাজ্যের ডেটা তো আরও স্পেসিফিক। 50 বছরের নিচে যত সাডেন কার্ডিয়াক ডেথ হয়, তার 0.2% ঘটে সেক্সের 1 ঘন্টার মধ্যে। শতাংশের হিসাবে ছোট মনে হলেও গ্লোবাল পপুলেশনের কথা চিন্তা করলে এই মৃত্যুর সংখ্যাটা বিশাল। এর পেছনের মূল কারণগুলো কি? মূল কারণ দুটো। প্রথমটা হলো মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া, মানে শারীরিক পরিশ্রমের কারণে হার্টের পেশিতে অক্সিজেনের চাহিদা এত বেড়ে যায় যে সরু হয়ে আসা ধমনীগুলো আর সেই যোগান দিতে পারে না। ঠিক, ফলে হার্ট অ্যাটাক বা মারাত্মক অ্যারিদমিয়া শুরু হয়। আর দ্বিতীয় কারণটার নাম হলো ভালসালভা ম্যানুভার। এই ভালসালভা ম্যানুভার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আমরা জিমে গিয়ে যখন খুব ভারী কোনো ওজন তুলি, তখন অজান্তেই কিন্তু দম আটকে ফেলি। হ্যাঁ, নাক মুখ বন্ধ করে পেটের পেশিতে প্রচণ্ড চাপ দিই। এতে শরীরে ইনস্ট্যান্ট পাওয়ার আসে ঠিকই, কিন্তু একই সাথে বুকের ভেতর আর মস্তিষ্কে ব্লাড প্রেশার মুহূর্তের মধ্যে রকেটের মতো শ্যুট করে। আপনি কি বলছেন শারীরিক মিলনের চরম পর্যায়টিতেও মানুষ অনেকটা এভাবেই চাপ তৈরি করে? ঠিক ধরেছেন।
চরম উত্তেজনার ওই নির্দিষ্ট কয়েক সেকেন্ডে অবচেতনভাবেই মানুষ এই ভালসালভা ম্যানুভার করে ফেলে। ও আচ্ছা, মানে ওয়েটলিফটারদের মতোই। হ্যাঁ, আর যাদের মস্তিষ্কের রক্তনালীতে আগে থেকেই কোনো অ্যানিউরিজম বা বেলুনের মতো ফোলা দুর্বল অংশ থাকে, এই হঠাৎ তৈরি হওয়া প্রচণ্ড চাপে সেটা স্রেফ ফেটে যায়। মানে ব্রেনে রক্তক্ষরণ বা সাব অ্যারাকোনয়েড হেমোরেজ। একদম তাই। এটা জানলে তো ইতিহাসের অনেক রহস্যময় মৃত্যুর জট খুলে যায়। পর্বের শুরুতে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফেলিক্স ফোরের কথা বলছিলাম, হ্যাঁ, তার মৃত্যুটা ঠিক এই কারণেই হয়েছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। চরম উত্তেজনার মুহূর্তে তার মস্তিষ্কের রক্তনালী এই চাপ সহ্য করতে পারেনি। আবার 964 সালে পোপ জন 12-এর মৃত্যুর ঘটনাটাও তো একই রকম। শোনা যায় তিনিও শারীরিক সম্পর্কের সময় প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যান। যা আসলে ব্রেন স্ট্রোকেরই সুস্পষ্ট লক্ষণ। আধুনিক সময়ের একটা বড় উদাহরণ হতে পারে 1979 সালে যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নেলসন রকফেলারের মৃত্যু। উনি তো 70 বছর বয়সে তার সেক্রেটারির সাথে সময় কাটানোর সময় হার্ট অ্যাটাকে মারা যান, তাই না? হ্যাঁ, এখানে বয়স, হার্টের দুর্বল অবস্থা আর শারীরিক এক্সারশন সব মিলে একটা পারফেক্ট স্টর্ম তৈরি করেছিল। আর এর সাথে যদি কোকেনের মতো কোনো অবৈধ ড্রাগসের ব্যবহার থাকে, তাহলে তো পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যাবে। ড্রাগস এমনিতেই হার্ট রেট অস্বাভাবিকভাবে বাড়িয়ে রাখে, তার উপর চরম শারীরিক এক্সারশন, এই কম্বিনেশনটা আক্ষরিক অর্থেই প্রাণঘাতী। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণের সুতোগুলো যদি আমরা এক জায়গায় বাঁধি, ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়। দৈনন্দিন জীবনে স্ট্রেস বা পানিশূন্যতা থেকে যে বুক ধড়ফড়ানি হয়, সেটা স্বাভাবিক অ্যালার্ম। হ্যাঁ, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই ধড়ফড়ানি যদি বারবার হয়, কোনো এক্সেশন ছাড়াই বিশ্রামরত অবস্থায় শুরু হয় বা এর সাথে শ্বাসকষ্ট থাকে, তখন সেটা হার্টের ভেতরের ওই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা অ্যারিথমিয়ার লক্ষণ হতে পারে। আর শারীরিক মিলনের মতো চরম উত্তেজনার মুহূর্তগুলো হার্টের জন্য একটা লিটমাস টেস্টের মতো কাজ করে। বিশেষ করে যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, তাদের শুধু সাময়িক ওষুধের সমাধানের পেছনে না ছুটে বিস্তারিত কার্ডিওভাস্কুলার চেকআপ করানো উচিত। রাইট, কারণ রোগ নির্ণয়ের জন্য এখন তো ইসিজি বা হল্টার মনিটরের মতো চমৎকার সব পদ্ধতি আছে। গিয়ে রাখলে সারাদিনে হার্টের ছন্দে কি পরিবর্তন হচ্ছে তা নিখুঁতভাবে রেকর্ড করে। পাশাপাশি সাধারণ বুক ধড়ফড়ানির ক্ষেত্রে সাময়িক স্বস্তির জন্য কিছু উপায়ের কথাও তো আমরা জানলাম, যেমন হঠাৎ ধড়ফড় শুরু হলে নাক মুখ চেপে ধরে পেটে হালকা চাপ দেওয়া বা চোখে মুখে একেবারে ঠান্ডা বরফ পানি ঝাপটা দেওয়া। এতে আমাদের ভেগাস নার্ভ উদ্দীপ্ত হয়, যা হার্টের ব্রেক হিসেবে কাজ করে এবং গতি কমিয়ে আনে। তবে লক্ষণ গুরুতর হলে, বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলে ইমার্জেন্সিতে যাওয়াটাই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত। একদম। চিকিৎসাবিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন, নিজের শরীরের অ্যালার্ম সিস্টেমের ভাষা বুঝতে পারার কোনো বিকল্প নেই। আচ্ছা, আলোচনার একদম শেষে এসে পুরো বিষয়টা নিয়ে একটু ভিন্নভাবে ভাবা যেতে পারে। হৃৎপিণ্ডকে আমরা নিছক একটা রক্ত পাম্প করার মেকানিক্যাল যন্ত্র হিসেবেই দেখি। একটা যন্ত্র যা আজীবন বুকের খাঁচায় বন্দি থেকে এক নীরব ছন্দে কাজ করে চলেছে। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় এই যন্ত্রটা আমাদের সবচেয়ে আদিম প্রবৃত্তি, চরম আকাঙ্ক্ষা আর মানসিক আবেগের কাছে কতটা নাজুক। সত্যিই তাই। মানুষের তীব্র আবেগ আর শারীরিক উত্তেজনার মুহূর্তগুলো কিভাবে একটা নিখুঁত পাম্পিং মেশিনের স্বাভাবিক ছন্দকে এক লহমায় বদলে দিতে পারে, এমনকি তাকে চিরতরে থামিয়েও দিতে পারে, তা ভাবলে অবাক হতে হয়। হার্টবিট শুধু আমাদের বেঁচে থাকার প্রমাণ নয়, মানবদেহের এই জটিল এবং রহস্যময় সমীকরণগুলোই হয়তো জীবনের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়।